Okay. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আবারও আমাদের ইতিহাসের সেকেন্ড ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা আগের দিন পড়েছিলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তোমরা সকলেই জানো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমাদের একটা ক্লাসে কমপ্লিট করেছিলাম পুরোপুরি এক্সাম পার্সপেক্টিভে, যেটা এক্সামে আসে সেইভাবে আমরা প্রিপারেশন করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়ব সেটা হলো বেদিক পিরিয়ড। ঠিক আছে, বেদিক লিটারেচার, যেটা হচ্ছে মেনলি আমাদের এক্সামে আসে। যে বেদিক লিটারেচার নিয়ে অনেক কনফিউজ থাকে। ঠিক আছে, বুঝতে পারা যায় না যে বেদিক লিটারেচারটা আসলে কি। ঠিক আছে, অনেক অনেক কনফিউজড হয় স্টুডেন্টসরা। তা আজকে আমরা দুটো ভিডিওর মাধ্যমে, আজকে একটা আসবে এবং এর পরের দিন একটা আসবে, দুটো ভিডিওর মাধ্যমে বেদিক লিটারেচারকে পুরোপুরিভাবে ক্লিয়ার করব। তারপরে যে ভিডিওটা আসবে সেটা হবে তোমাদের বেদিক যে ইকোনমি আছে, ঠিক আছে, বেদিক যে জিওগ্রাফিক্যাল আছে, আর্লি বেদিক অ্যান্ড লেটার বেদিক, দুটোকে মিলিয়ে একটা ক্লাস করাবো। তো টোটাল 3টে ক্লাসের মাধ্যমে পুরোপুরি বেদিক ক্লাসটা আমরা বেদিক পিরিয়ডটা কমপ্লিট করব। আর আজকে যেটা পড়বো বেদিক লিটারেচার, ঠিক আছে, পার্ট 1, বেদিক লিটারেচার পার্ট 2 পরের দিন, ঠিক আছে, সেকেন্ড ক্লাসে আসবে। তো চলো দেখা যাক আমরা কীভাবে বেদিক লিটারেচারটা কমপ্লিট করব। প্রথমে আরিয়ানদের সম্পর্কে দেখব যে আরিয়ানরা কীভাবে আসলো, তারপর বেদিক লিটারেচার শ্রুতি অ্যান্ড স্মৃতি দুটোর সম্পর্কে দেখব, বেদিক লিটারেচার, তারপরে ঋগ্বেদিক, ঠিক আছে, তারপর সাম, যজুর, অথর্ব, তারপর হচ্ছে ব্রাহ্মণাস, আরণ্যক, উপনিষদ। ঠিক আছে, এই সম্পর্কে আমরা পুরোপুরি আজকের ভিডিওতে দেখব। চলো শুরু করা যাক। তাহলে প্রথম হচ্ছে আমরা জানি আগের দিন ক্লাসে আমরা পড়েছিলাম যে হরপ্পান সিভিলাইজেশন, যেটা যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটাকে বলা হয়, সে তার এন্ড শুরু আর তার টাইম ফ্রেমটা কী ছিল, 2500 বিসি থেকে 1750 বিসি। এবং 1750 বিসির পর থেকে কী হয়, ডিক্লাইন হতে শুরু করে হরপ্পান সিভিলাইজেশন। ঠিক আছে, তো 1500 বিসি আস্তে আস্তে কী হয়, হরপ্পান সিভিলাইজেশন পুরোপুরি ডিক্লাইন হয়ে যায়। এবং তারপরে কী হয়, তারপরে শুরু হয় আমাদের বেদিক পিরিয়ড। ঠিক আছে, তো বেদিক পিরিয়ডটা কী হয় যে 1500 বিসির পর থেকে 1500 থেকে 600 বিসি পর্যন্ত বেদিক পিরিয়ডের টাইমকাল। ঠিক আছে, সময়কাল হচ্ছে 1500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত। আর ওটা ছিল 2500 বিসি থেকে 1750। ঠিক আছে, তাহলে 1500 বিসি থেকে কি হয় যে বেদিক হরপ্পান কালচার যখন ডিক্লাইন হয়ে গেল তখন বেদিক পিরিয়ড আসলো। তা বেদিক পিরিয়ড সম্পর্কে অনেকের বিভিন্ন মানুষের বিভিন্ন দ্বিমত আছে, বিভিন্ন যারা হিস্টোরিয়ান আছে তাদের মধ্যে বিভিন্ন দ্বিমত আছে। তো বলছে এই পিরিয়ডে কি হয় যে ইন্দো আরিয়ানরা কোথায়, ইন্দো আরিয়ানরা হচ্ছে ইউরোপিয়ান। ঠিক আছে, যেমন হচ্ছে টার্কি, তারপর ইরান, ওইসব এরিয়া থেকে, যেটা সেন্ট্রাল এশিয়া যেটাকে বলা হয়, সেন্ট্রাল এশিয়াটা থেকে তারা আমাদের দেশে এসেছিল। ঠিক আছে, সেন্ট্রাল এশিয়া থেকে আমাদের দেশে এসে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া কোথায়, পাঞ্জাব রিজিয়ন, যেটা পাঞ্জাবের দিকে এরিয়া, সে নর্থ ওয়েস্টে ইন্ডিয়াতে এসেছিলো কারা, ইন্দো আরিয়ানরা। তাদের ল্যাঙ্গুয়েজ কী ছিল, তারা ছিল সংস্কৃত। এখন যে আমরা ল্যাঙ্গুয়েজটা আমাদের যেটা ভারতীয় সংস্কৃত, সেটা মেনলি এসেছে কোথায়, ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে। সেই জন্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়, বা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের পার্ট হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সেটা হচ্ছে বেদিক সংস্কৃতের পার্ট হচ্ছে এখনকার যে নর্মাল সংস্কৃত। বোঝা গেল? এরপর হচ্ছে দেয়ার ইনিশিয়াল সেটেলমেন্টকে তারা প্রথমে কোথায় ছিল, যে ইন্দো আরিয়ানরা যখন আসলো, ইন্দো আরিয়ানরা এসে প্রথমে তারা নর্থ ওয়েস্টে আসলো। নর্থ ওয়েস্টে পাঞ্জাব রিজন, যেটা সপ্ত সিন্ধু বলা হয়, পরের স্লাইডে দেখছি। তো নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে কি আসলো, তাদের ইনিশিয়াল সেটেলমেন্ট, মানে শুরুতে তারা সেখানে বসবাস করতে শুরু করলো পাঞ্জাব রিজিয়নে। ঠিক আছে, তারপর কি করলো তারা পরবর্তীকালে, সেটা তারা কি করলো, ইন্দো গ্যাঙ্গাটিক, দেখো এখানে লেখা আছে ইন্দো গ্যাঙ্গাটিক বলতে যেটা আমাদের গঙ্গা রিজিয়ন। ঠিক আছে, মানে সপ্ত সিন্ধু, মানে নর্থ ওয়েস্ট থেকে আমাদের নর্থের দিকে শিফট করতে শুরু করলো। বোঝা গেল? তাহলে তারা কি, ইন্দো আরিয়ানরা কি ইউরোপিয়ান। ঠিক আছে, তারা কী করলো, সেন্ট্রাল এশিয়া থেকে আমাদের দেশে এসেছিলো। ঠিক আছে, সেন্ট্রাল এশিয়া থেকে আসার পর তাদের ল্যাঙ্গুয়েজ কী ছিল, সংস্কৃত। তারা নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে আসার পর তারা সেখানে কিছুদিন সেটেলমেন্ট করার পর, সেখানে থাকার পর, তারপর কি তারা বিস্তার করতে শুরু করলো। কতদূর পর্যন্ত বিস্তার করে, তারা করে ইন্দো গ্যাঙ্গাটিক। ঠিক আছে, গঙ্গার আশেপাশে, গঙ্গা যে ভ্যালি আছে তার আশেপাশে নর্থের দিকে তারা আরও বিস্তৃতি শুরু করে। ঠিক আছে, তাহলে কি যে 1500 বিসি থেকে যে 600 বিসি দেখলাম আমরা বেদিক পিরিয়ড, এই বেদিক পিরিয়ডকে আবার দুভাগে ভাগ করা আছে। একটা নাম হচ্ছে তোমার কি, একটা নাম হচ্ছে তোমার আর্লি বেদিক পিরিয়ড। ঠিক আছে, আর্লি, আর একটা হচ্ছে কি লেটার বেদিক। ঠিক আছে, লেটার বেদিক। তাহলে আর্লি বেদিকটা কি, আর্লি বেদিকটা কত থেকে, টাইম ফ্রেমটা সবসময় মনে রাখতে হবে। তাহলে আর্লি বেদিক 1500 থেকে 600 হচ্ছে টোটাল বেদিক পিরিয়ড। তাহলে 1500 থেকে 1000 বিসি সেটা হচ্ছে আর্লি বেদিক। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো স্লাইডে, 1500 থেকে 1000 বিসি হচ্ছে কি তোমার আমাদের আর্লি বেদিক, আর হচ্ছে 1000 থেকে 600 বিসি পর্যন্ত সেটা হচ্ছে লেটার বেদিক। তাহলে বেদিক পিরিয়ডকে দুভাগে ভাগ, একটা হচ্ছে আর্লি, একটা লেটার। আর্লি হচ্ছে 1500 থেকে 1000, আর হচ্ছে লেটারটা হচ্ছে 1000 থেকে 600। বুঝতে পারলাম? তারপর হচ্ছে
আমাদের হচ্ছে অরিজিনাল হোম অফ আরিয়ান্স, ঠিক আছে। আমাদের যে আরিয়ান্স আর্যরা যেটা এসেছিলো, আর্যদের যে অরিজিনাল, তারা অরিজিনালি কোথা থেকে এসেছিলো, কেউ কেউ কোনো হিস্ট্রিয়ানরা বলেন তারা হচ্ছে আমাদের আদি ভারতীয়, তারা ভারতীয়েরই ছিল, পার্ট ছিল। আর কিছু কিছু বলে কি তারা কি বাইরে থেকে, বিদেশ থেকে এসেছে, ঠিক আছে, আউটসাইড ইন্ডিয়া থেকে এসেছে, ঠিক আছে। এবং তাদের আগে জানলাম তারা কি ইন্দো ইউরোপিয়ান পার্ট, ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের পার্ট, ঠিক আছে। তারা কি হলো, সেন্ট্রাল এশিয়াতে ইরান, টার্কির যে ওই এরিয়াটা সেন্ট্রাল এশিয়া পার্ট, সেই পার্টে কী হলো যে ইন্দো আরিয়ানরা কী ছিল, তারা চারিপাশে কি ছড়িয়ে গেছিলো, ডিভাইড হয়ে গেছিলো। এবং যে এক জায়গা থেকে মানুষ যখন ছড়িয়ে অন্য জায়গায় চলে যায়, তখন কী হয়, তাদের মধ্যে যে ভাষাগত, আমরা ধরো সাপোজ আমরা এখন ইন্ডিয়াতে আছি, আমরা ইন্ডিয়া থেকে যখন আমরা অন্য দেশে যদি চলে যাই, সেখানে কী করো, আমাদের ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের কী করো আমরা, আমাদের অ্যাকসেন্ট, ঠিক আছে, আমরা কীভাবে কথা বলছি, সেই ল্যাঙ্গুয়েজটা কি সেই আমরা যে দেশে চলে যাব সেই দেশের সাথে কি মিলে যাবে, ঠিক আছে, মিলে গিয়ে একটা নতুন ল্যাঙ্গুয়েজের তৈরি হয়ে যায়। সেই টাইপেরই সেন্ট্রাল এশিয়াতে কী করেছিল, ইন্দো ইউরোপিয়ানরা কী করেছিল, বিভিন্ন দেশে তারা ছড়িয়ে গেছিলো। তাদের মধ্যে একটা পার্ট কী হয়েছিল, ইন্ডিয়াতে এসেছিলো। এবং ইন্ডিয়াতে আসার পর কি তাদের কি ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত। ইন্ডিয়াতে আসার পর তারা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান সাথে তাদের সংস্কৃত ল্যাঙ্গুয়েজে কী হয়ে যায়, অ্যাসিমিলেট হয়ে যায়। এবং অ্যাসিমিলেশন হয়ে যাওয়ার পর কী হয়, নতুন একটা সংস্কৃত ল্যাঙ্গুয়েজের আমাদের উদ্ভব হয়। বোঝা গেল? তাহলে এভাবে হচ্ছে কি, তাহলে কি কেউ মনে করে তারা কি প্রথমে হচ্ছে ইন্ডিয়ারই বাসিন্দা, ঠিক আছে, ইন্ডিয়াতেই ছিল। আর কেউ কেউ মনে করে তারা আউটসাইড ইন্ডিয়া থেকে এসেছিলো। এটা হচ্ছে বিভিন্ন হিস্ট্রিয়ানদের বিভিন্ন মত আছে, দ্বিমত আছে, ঠিক আছে। এরপর হচ্ছে সবথেকে যেটা অ্যাকসেপ্টেড, যে থিওরিটা সবথেকে বেশি মানা যায়, সেটা হচ্ছে কি ম্যাক্স মুলারের থিওরি, ঠিক আছে। সেন্ট্রাল এশিয়ান থিওরি বলা হয় সেটাকে, সেটা হচ্ছে ম্যাক্স মুলারের থিওরি। যে ম্যাক্স মুলার দিয়েছিল সেই থিওরিটাকে সবথেকে বেশি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। আর একটা যে আমাদের বাল গঙ্গাধর তিলক, যেটা বিজিটি মানে হচ্ছে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। আমাদের যে বাল গঙ্গাধর তিলক ছিলেন, উনি একটা বই লিখেছিলেন, তার বইটার নাম ছিল আর্টিক হোম অফ দ্য বেদাস, আর্টিক হোম অফ দ্য বেদাস। এই বইয়ে তিনি বলেছিলেন যে আরিয়ানরা কোথা থেকে এসেছিল, আরিয়ানরা এসেছিল আর্টিক রিজিয়ন থেকে। আর্টিক আমরা জানি যে উপরের দিকে আছে, ঠিক আছে। তাহলে আর্টিক রিজিয়ন থেকে এসেছিল আরিয়ানরা। তাহলে ম্যাক্স মুলার দিয়েছিল সেন্ট্রাল এশিয়ান, মানে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল। আর হচ্ছে আর্টিক রিজিয়ন দিয়েছিল কে, বাল গঙ্গাধর তিলক। এটা মনে রাখতে হবে যে এটা এক্সামে, অনেক এক্সামে আসে যে আর্টিক রিজিয়ন থিওরি কে দিয়েছিল, বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। তারপর আমরা দেখব এই যে আমরা যে দেখছি যে আমরা সেন্ট্রাল এশিয়ান থিওরি, এটাকে কেন আমরা অ্যাকসেপ্টেড করে নিলাম, ঠিক আছে। এটাকে কেন সবথেকে বেশি অ্যাকসেপ্ট করা হয়, আর তো কোনো রিজন থাকবে। যে কোনো কিছু একটা জিনিস দেখবে, রিজন না থাকলে সেটাকে আমরা কীভাবে করে নেবো, ম্যাক্স মুলার বললো বলে করে নেবো, তার তো নয়। কিছু রিজন দিয়েছিল আর অ্যাকসেপ্ট করা হয়েছে, তারও কিছু রিজন ছিল। সেই রিজনগুলো কী জানবো। রিজনটা হচ্ছে, প্রথম হচ্ছে ইরানে জানি আমরা একটা হোলি বুক আছে, তার নাম হচ্ছে জেন্দাবেস্তা, ঠিক আছে। ইরানের যে হোলি বুকটার নাম আছে তার নাম হচ্ছে জেন্দাবেস্তা। সেই জেন্দাবেস্তা এবং হচ্ছে যে টার্কিতে বোখাজকাই ইনস্ক্রিপশন আছে। ইনস্ক্রিপশন আমরা সকলে জানি যে বোখাজকাই ইনস্ক্রিপশনে কী হয়, যে আমাদের যে ইন্ডিয়ার যেসব গড, যারা যেমন হচ্ছে ইন্দ্র, বরুণা, ঠিক আছে, এইসব গডদের মেনশন কোথায় পাওয়া যায়, সেন্ট্রাল এশিয়ান থিওরিতে। মানে জেন্দাবেস্তা, ইরানের যে জেন্দাবেস্তা প্লাস হচ্ছে বোখাজগো ইনস্ক্রিপশন যেটা টার্কিতে আছে, সেখানে আমাদের যে গড ইন্দ্র, বরুণ, তার সেই গডের কী হয়, সেই গডের কিছু লেখা ওখানে পাওয়া যায়। সেইভাবেই তো আমরা বুঝতে পারি, তাই না, যে আমরা কীভাবে বুঝলাম যে সেন্ট্রাল এশিয়ান থিওরি আমাদের ইন্ডিয়ান যে সেন্ট্রাল এশিয়ান থিওরি যে অ্যাকসেপ্টেড, তার কারণটা কি, তার কারণটা হলো এটাই যে এখানকার কিছু আমাদের গডের দেবতার নাম ওখানকার কিছু যে হোলি বুকসে এবং কিছু ইনস্ক্রিপশনে পাওয়া গেছে, সেই কারণে সেটাকে মানা হয় যে সেন্ট্রাল এশিয়ান থিওরিটা সবথেকে মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরি। বোঝা গেল? এরপর হচ্ছে তারা কী করলো, পাঞ্জাব রিজনে আমরা আগেই দেখলাম, পাঞ্জাব রিজনে আর সপ্ত সিন্ধু বলতে কি, সপ্ত সিন্ধু থেকে এই ইমেজটা দেখলে বুঝতে পারবে। এক হচ্ছে যেমন সিন্ধু নদী, ঠিক আছে, তারপর হচ্ছে বিতস্তা, ঠিক আছে, চেনাব বা অস্কিনী, ঠিক আছে, রবি বা পুরুষিনী, ঠিক আছে, বিতস্তা বা ব্যাস, সতলুজ, সরস্বতী, এই যে 7টা নদী, এই 7টা নদীকে একসাথে বলা হয় সরস্বতী রিভার, সপ্ত সিন্ধু। এটা মনে রাখবে 7টা রিভারের নাম কি, ঠিক আছে, সিন্ধু, বিতস্তা বা ঝেলাম, ঠিক আছে, চেনাব বা অস্কিনী, এগুলো পুরাতন নাম, ঠিক আছে। চেনাবের আগের নাম কি, বিতস্তা, ঠিক আছে, আর ঝেলামের আগের নাম কি হচ্ছে বিতস্তা, আর চেনাবের নাম হচ্ছে অস্কিনী, ঠিক আছে। এই নামগুলো মনে রাখতে হবে। রবির নাম কি, পুরুষিনী, ঠিক আছে, সাতলুজ হচ্ছে শতুদ্রি, ঠিক আছে, বিয়াস বা বিপাশা, ঠিক আছে, এই নামগুলো অবশ্যই মনে রাখবে। যে বিপাশা এক্সামে দিল, বিপাশা কার আগের নাম, সেটা হচ্ছে বিয়াস নদী, ঠিক আছে। তারপর হচ্ছে বিতস্তা কার আগের নাম, ঝেলামের। চেনাব অস্কিনী কার আগের নাম, পুরাতন নাম কার, চেনাব নদী, ঠিক আছে, বোঝা গেল। এটা এই 7টা নদীকে একসাথে বলে সপ্ত সিন্ধু। তাহলে এই 7টা নদীর যে তীরবর্তী এরিয়া, এই তীরবর্তী এরিয়াতে কি হয়, ইন্দো আরিয়ানরা প্রথম কী করে, সেটেলমেন্ট স্থাপন করে। তারপর কী হয়, তারা গঙ্গাটিক ভ্যালিতে তারা চলে যায়। এবং আমরা জানি সর্বপ্রথম দেখো, প্রথমে কী হয়, ধরো সাপোজ বর্তমান অবস্থা, ধরো তুমি একটা গ্রামে বাস করো, তাহলে গ্রাম থেকে
আমাদের এখনকার ইকোনমি কি, মানে এখনকার কি সেটেলমেন্ট হচ্ছে, যে আমরা এখন যেটা গ্রাম আছে সেটা ধীরে ধীরে কি শহর লাগোয়া হয়ে যাচ্ছে। শহরের কাছাকাছি যদি কোনো গ্রাম হয়, সেই গ্রামটা কি শহর লাগোয়া হয়ে যায়, সেটাও ধীরে ধীরে আরও 10 বছর 20 বছর পর সেটা কি শহরেই পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা উল্টো হয়ে গেছে, কি ইন্দাস ভ্যালিটা আমরা কি দেখেছিলাম আরবান সেটেলমেন্ট, সেখানে কি শহরের মানুষ শহরের মতো বসবাস ছিল। কিন্তু বেদিক যে পিরিয়ডটা, সেটা কি হয়, বেদিক পিরিয়ডটা হয়ে গেল আমাদের কি প্যাস্টোরাল, গ্রাম্য পরিবেশ, গ্রাম্য ইকোনমি, ঠিক আছে, এটা একটা উল্টো হয়ে গেল। তা বোঝা গেল, তো ইন্দাস ভ্যালি যেটা ছিল সেটা কি আরবান সেটেলমেন্ট, আর হচ্ছে বেদিকটা কি সেটা হচ্ছে প্যাস্টোরাল, ঠিক আছে, গ্রাম্য। বুঝতে পারলে? তো এটা এটা এক্সামে আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এরপর আমরা দেখবো হচ্ছে তাহলে হোম অফ দ্য আরিয়ানসটা দেখলাম, কোথা থেকে এসেছে, আরিয়ান যে থিওরি, সেই থিওরিটা দেখলাম। এরপর দেখো বেদিক লিটারেচার। বেদিক লিটারেচারকে এটা একদম সব থেকে বেশি কনফিউজ হয় প্রত্যেকটা স্টুডেন্ট, যে বেদিক লিটারেচার ঠিক মতো বুঝতে পারে না। আমরা একদম টু দ্য পয়েন্ট পড়বো, ঠিক আছে। তাহলে কি বেদিক লিটারেচার দুটো ভাগে আমরা ভাগ করবো, একটা হচ্ছে কে বলা হয় শ্রুতি, একটা বলা হয় স্মৃতি, ঠিক আছে। দুটো ভাগে পড়বো, একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। আজকের ভিডিওটা হবে শ্রুতির ওপর, ঠিক আছে, পরের ভিডিওটা হবে স্মৃতির ওপর। স্মৃতি যে লিটারেচারটা ছিল তার উপর নেক্সট ভিডিওটা আসবে। তা আজকে শ্রুতির সম্পর্কে দেখবো। তাহলে শ্রুতি আর স্মৃতির সম্পর্কে প্রথম ডিফারেন্সটা বুঝি। তা শ্রুতিটা কি, শ্রুতিটা হচ্ছে ইট ওয়াজ হেয়ার্ড, মানে কি আমরা শুনে শুনে মনে রাখি, কেউ একজন বলছে সেটা আমরা শুনলাম, সেটাকে আমরা লিখলাম, ঠিক আছে, সেটা হচ্ছে শ্রুতি, শুনে শুনে, ঠিক আছে, এক্স্যাক্ট যেটাই, ঠিক আছে, কোনো রকম চেঞ্জেস নয়। স্মৃতিটা কী হচ্ছে, হুইচ ওয়াজ রিমেম্বার্ড, মানে হচ্ছে আমরা শুনলাম, শুনে আমরা মনে করলাম, মনে করে পরবর্তীকালে লিখলাম, পরবর্তীকালে লিখে করে নিজের কিছু মডিফাইড ভার্সন, নিজে থেকে কিছু অ্যাড করে দিলাম, সেটা হলো স্মৃতি। বোঝা গেল? একটা হচ্ছে শ্রুতি, সেটা যেটা আমরা শুনলাম, শুনে সেটা লিখলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে স্মৃতি, স্মৃতিটা হচ্ছে কি আমরা শুনলাম, শুনে কি সেটা মনে রাখলাম, মনে রেখে কি পরবর্তীকালে এদিক থেকে শুনলাম কিছু, ওর কাছ থেকে কিছু শুনলাম, সব জায়গা থেকে শুনে নিজেরও কিছু মডিফাইড ভার্সন দিলাম, তারপরে কি একটা লিখলাম, সেটা হচ্ছে স্মৃতি। তাহলে শ্রুতিটা হচ্ছে মোস্টলি যেটা হিন্দুইজমে যেটা তোমার অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে শ্রুতিটা হচ্ছে বেস, ঠিক আছে। স্মৃতিটা কি পরবর্তীকালে অ্যাড হয়, বুঝতে পারলে, পরবর্তীকালে মডিফাইড ভার্সন হচ্ছে স্মৃতি। তাহলে আজকে পড়বো যেটা বল শ্রুতি। তাহলে শ্রুতিটা হচ্ছে চারটে ভাগ, শ্রুতির কি চারটে ভাগ, একটা হচ্ছে বেদাস, একটা হচ্ছে ব্রাহ্মণাস, একটা হচ্ছে আরণ্যক, একটা হচ্ছে উপনিষদ। তাহলে চারটে ভাগ কি বেদাসের আবার চারটে ভাগ, একটা হচ্ছে ঋগ, সাম, যজুর, অথর্ব, এটা আমরা জানি। তাহলে বেদাস, ব্রাহ্মণাস, অরণ্যক আর হচ্ছে উপনিষদ, ঠিক আছে। বুঝতে পারলাম, প্রথমে তিনটে ছিল, পরবর্তীকালে উপনিষদটা অ্যাড করা হয়, ঠিক আছে। এরপর আমরা পরপর শ্রুতি সম্পর্কে দেখব। তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে, শ্রুতি কি চারটে, একটা হচ্ছে বেদাস, ব্রাহ্মণাস, অরণ্যক আর উপনিষদ, ঠিক আছে। বেদাসের চারটে ভাগ, ঋগ, সাম, যজুর, অথর্ব, ওকে। তারপর হচ্ছে এবার হচ্ছে বেদিক লিটারেচার 1500 থেকে 600 BC পর্যন্ত যে লিটারেচারটা এসেছে সেটা দেখবো, ঠিক আছে। তাহলে বেদা মানে কি, বেদা মানে হচ্ছে টু নো বা নলেজ, বেদা মানে হচ্ছে নলেজ গেইন করা, যেটাকে বলে সেটাকে বলে মানে হচ্ছে বেদা। তাহলে বেদা চারটে ভাগ আমরা দেখলাম, বেদাস, ব্রাহ্মণাস, অরণ্যক আর হচ্ছে উপনিষদ। এরপর হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট বেদাস, তাহলে এই যে বেদাটা যে আমরা শ্রুতি বলছি, তার কারণ কি, এটাকে আরেকটা নামে বলা হয়, সেটাকে বলা হয় অপৌরুষীয়, যেটাকে বলা হয় বাংলায় অপৌরুষীয় বলতে গিফটেড বাই গড, নট বাই ম্যান, ঠিক আছে। গিফটেড বাই গড মানে কি, মানে গড বলছে আর আমরা কি, মানে যে লিখছে শুনছে, শোনার পর সেটা লিখছে, তা গড বলছে ডিরেক্টলি, গড, মানুষের মাধ্যমে নয়। স্মৃতিটা কি মানুষের মাধ্যমে হচ্ছে, টু বি রিমেম্বার্ড, ঠিক আছে। আর এটা হচ্ছে গিফটেড বাই গড, বুঝতে পারলে, সেই জন্য এটাকে অপৌরুষেয় বলা হয়। তাহলে বেদিক শ্রুতিটাকে কি বলে, অপৌরুষেয়, কারণ কি এটা গিফটেড বাই গড, ডিরেক্টলি গডের থেকে এসেছে, সেই জন্য এটাকে বেস মানা হয়, হিন্দুইজমে এটাকে সেই জন্য এটাকে বেস মানা হয়। বোঝা গেল? চারটে বেদা দেখলাম আমরা, চারটে বেদার মধ্যে প্রথম যে তিনটে আছে ঋগ, সাম, যজুর, এই তিনটেকে বলা হয় বেদাত্রয়ী বা হচ্ছে ট্রায় অফ বেদাস, মানে হচ্ছে ত্রয়ী, যেটা বাংলা বলি ত্রয়ী, মানে তিনটেকে একসাথে বলা হয় বেদাত্রয়ী। এটা মনে রাখতে হবে যে ট্রায় অফ বেদাস কোন তিনটেকে বলা হয়, ঋগ, সাম, যজুর। তাহলে কী কী কোশ্চেন দেখলাম, একটা বেদা মানে হচ্ছে নলেজ, শ্রুতি মানে হচ্ছে টু হেয়ার, স্মৃতি মানে হচ্ছে টু বি রিমেম্বার্ড, বোঝা গেল। তারপর হচ্ছে অপৌরুষীয়, কারণ কেন বলা হয়, গিফটেড বাই গড, কারণ গডের থেকে এসেছে, সেই কারণে বলা হয় অপৌরুষীয়। ট্রায়ও কেন বলা হয়, কোন তিনটাকে বলা হয় সেটা দেখে নিলাম, বোঝা গেল। নেক্সট হচ্ছে এবার হচ্ছে শ্রুতির হচ্ছে চারটে ভাগ আমরা পড়েছি, মানে বেদের চারটে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ঋগ্বেদ। তাহলে এবার পড়বো ঋগ্বেদ সম্পর্কে। ঋগ্বেদটা কি, ঋগ্বেদ হচ্ছে কালেকশন অফ লিরিক্স, ঠিক আছে। আমরা যেটা গানের যেরকম ছড়ার মতো লাইন, সেটাকে লিরিক্স যেটাকে বলা হয়, সেটা কালেকশন অফ লিরিক্সকে বলা হয় ঋগ্বেদা, ঠিক আছে। ঋগ্বেদাটা কি কালেকশন অফ লিরিক্স, বোঝা গেল। এর মধ্যে টোটাল হচ্ছে 1028টা হিমস এবং 10টা মন্ডলা মধ্যে তুমি ধরে নিতে পারো
যে মণ্ডলা বলতে চ্যাপ্টার, এক একটা 10টা চ্যাপ্টারের মধ্যে 1028টা হিমস আছে। হিমস বলতে কি ছড়ার মতো যে কবিতার যে লাইনগুলো বলি না সেটাকে হিমস বলা হয়, সেরকম। তার এক্সাম্পল হিসেবে ওটাই ধরো যে 10টা মণ্ডলা মানে 10টা অধ্যায় আছে, 10টা অধ্যায়ের প্রতিটা থেকে টোটাল 10টা অধ্যায় টোটাল 1028টা হিমস আছে, ঠিক আছে। এটা এই যে হিমসগুলো এটা কী জন্য করা হতো, এটা হচ্ছে সাং টু প্রেজ গড, মানে ভগবানকে গডকে কী করা হতো, গডকে প্রেজ করা হতো, গডকে কি গডের প্রশংসার জন্য এই হিমসগুলো গাওয়া হতো, বোঝা গেল। এরপর হচ্ছে যে 10টা মণ্ডল আছে, 10টা মণ্ডল আমরা জানি, 10টা মণ্ডলের মধ্যে 2 থেকে 7 নম্বর যে মণ্ডলা, ঠিক আছে, 2 থেকে 7 নম্বর মধ্যে 6টা মণ্ডল আছে, 2 2 3 4 5 6 7 মানে 6টা মণ্ডলা। এই 2 থেকে 7 মণ্ডলকে বলা হয় গোত্র বা ভামসা মণ্ডলা। তাহলে এটাকে বলতে কোশ্চেন আসতে পারে যে 2 থেকে 7 নম্বর মণ্ডলটাকে কী মণ্ডল বলা হয়, সেটাকে কি বলা হয় গোত্র বা ভামসা মণ্ডলা, মনে রাখতে হবে গোত্র বা ভামসা মণ্ডলা। আর হচ্ছে যে 10 নম্বর মণ্ডলটা, যার নাম হচ্ছে পুরুষোক্তা মণ্ডলা। 10 নম্বর মণ্ডলটা কী নাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো এক্সামে অনেক এক্সামে এসেছে যে পুরুষোক্ত মণ্ডলটা কি 10 নম্বর মণ্ডলা, ঠিক আছে। 10 নম্বর মণ্ডলটা কী হয় এটা এক্সপ্লেন করে, যেটা ব্রাহ্মণ, ক্ষৈত্র, বৈশ্য এবং শূদ্র যে 4টে আমরা পার্ট আছে জানি, 4টে পার্টের মধ্যে যে কি যে ব্রহ্মা যা ক্রিয়েটার যাকে বলা হয়, ব্রহ্মা ক্রিয়েটার দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে, ক্রিয়েটারের যে মুখ থেকে, ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে ক্রিয়েটারের যে মুখ থেকে, সেটাকে ব্রাহ্মণ যে সম্প্রদায়টা ক্রিয়েটার, যে ব্রহ্মার যে মুখ থেকে মানে মাউথ থেকে ব্রাহ্মণ সম্প্রদায়টা এসেছে, ঠিক আছে। সেই জন্য এই ছবিটা দেখলে বুঝতে পারবে। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে ক্ষত্রিয় কি আর্মস মানে বাহু থেকে, ঠিক আছে, হাত থেকে এসেছে ক্ষত্রিয়। তারপর হচ্ছে বৈশ্য হচ্ছে থাই মানে পায়ের যে পাটা আছে, পায়ের যে থাই, ঠিক আছে, এই যে থাই এটা দেখতে পাচ্ছ এখানটা দেখো, এখানে দেখলে বুঝতে পারবে থাইটা, এই যে থাই, এই থাই থেকে কি হয়েছে, থাই থেকে আছে বৈশ্য। আর যে শূদ্র হচ্ছে পায়ের তলা ফিট থেকে, এই ফিট থেকে শূদ্র যে সম্প্রদায় তার উদ্ভাবন হয়েছে কি ফিট থেকে। তাহলে হচ্ছে মুখ থেকে কি হচ্ছে তোমার ব্রাহ্মণ, ক্ষৈত্র হচ্ছে তোমার আর্মস, বৈশ্য হচ্ছে থাই, আর হচ্ছে শূদ্র হচ্ছে ফিট, এটা মনে রাখতে হবে। তাহলে 10 নম্বর মণ্ডলটা কি পুরুষোক্ত মণ্ডলা, ঠিক আছে, বলা হয় 10 নম্বর মণ্ডলটা কি বলে পুরুষোক্ত মণ্ডলা, ঠিক আছে। আর হচ্ছে হিমস অফ দ্য ঋগ্বেদা রিসাইটেড বা হোত্রী, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হিমস অফ যে হোত্রীটাকে, হোত্রী ছিল একজন প্রিস্ট, প্রিস্ট, এখানে লিখছি দেখো এইখানটাই প্রিস্ট, ঠিক আছে, হোত্রী ছিল একজন প্রিস্ট বা সন্ন্যাসী যাকে বলা হয়, ঠিক আছে। সেই হোত্রী কী করেছিল যে হিমস বা ঋগ্বেদের যে এটাকে রিসাইট করেছিল, এটাকে গিয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের 3 নম্বর যে মণ্ডলা তাকে বলা গায়ত্রী মণ্ডলা, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। গায়ত্রী মণ্ডলটা কি থার্ড মণ্ডল হচ্ছে গায়ত্রী মণ্ডলা, ঠিক আছে। এই গায়ত্রী মণ্ডলটাকে কে লিখেছিল বিশ্বমিত্র। তাহলে 3 নম্বর মণ্ডলের নাম কি 10টা, প্রথমে দেখলাম 10টা মণ্ডল আছে, 10টা মণ্ডলের মধ্যে 2 থেকে 7 নম্বর মণ্ডলটা দেখলাম আমরা কি 2 থেকে 7 নম্বর মণ্ডল গোত্র বা ভামসা মণ্ডলা। 10 নম্বর মণ্ডলটা কি দেখলাম পুরুষোক্ত, আর হচ্ছে 3 নম্বর মণ্ডলটা কি দেখবো গায়ত্রী মণ্ডলা, যেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র আছে, ঠিক আছে। থার্ড মণ্ডলটা কি গায়ত্রী মন্ত্র আছে সেটা কে লিখেছে বিশ্বমিত্র, ঠিক আছে। কার সম্পর্কে লিখেছে সাবিত্রী কে ছিল সোলার ডেইটি, ঠিক আছে, সূর্য দেবতা, যার নাম হচ্ছে সাবিত্রী। তাহলে গায়ত্রী মন্ত্র এখানে এক্সামে যদি আসতে পারে গায়ত্রী মন্ডল ডেডিকেটেড টু হুইচ ডেইটি, সেটা হচ্ছে সাবিত্রী, ঠিক আছে, রিটেন বাই বিশ্বমিত্র, বোঝা গেল। এবার হচ্ছে 7 নম্বর যে মণ্ডলটা, 7 নম্বর মণ্ডলটা কি ব্যাটেল অফ 10 কিংস, 10টা রাজার যে যুদ্ধের কাহিনী রবি রিভারের পাশে, ঠিক আছে। সেই 10 রাজনের যে 10টা রাজার যুদ্ধের কাহিনী সেটা কত নম্বর মণ্ডলে 7 নম্বর মণ্ডলতে। আর এই যুদ্ধের জিতেছিল কে ত্রস্তু, ঠিক আছে, ত্রস্তু ভারত, ঠিক আছে। আর এখানে কি হলো সরস্বতী রিভার, যে ঋগ্বেদে সরস্বতী রিভারে মেনশন আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে যে সরস্বতী রিভারে মেনশন কোথায় আছে ঋগ্বেদে আছে। এই যে গায়ত্রী মন্ত্র, এটা ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে গায়ত্রী মন্ত্র গাইছে, ঠিক আছে। তাহলে গায়ত্রী মন্ত্রটাকে লিখেছিল বিশ্বমিত্র, ডেডিকেটেড টু সাবিত্রী। এরপর হচ্ছে সামবেদ হচ্ছে চান্ট ডিউরিং স্যাক্রিফাইস বলতে কি, ঠিক আছে, যখন ধরো কোনো রিচুয়ালস হওয়ার সময় কি হয়, কোনো ধরো যেমন এখনকার দিনে যে কোনো বলি হয় না, সে বলির সময় যে চান্ট যেটা হচ্ছে বলা, যে মন্ত্রটা বলা হয় তখন কি বলে সামবেদ, সেটাকে বলে সেই যে সামবেদের মন্ত্রটা বলা হয় তখন সেটাকে বলে চান্ট ডিউরিং স্যাক্রিফাইস, বোঝা গেল। এটা যে আমাদের যে বর্তমান ইন্ডিয়ান মিউজিক সেটা এখান থেকে অনেকটা নেওয়া হয়েছে, ট্রেস ইন ইট, ঠিক আছে, ইন্ডিয়ান মিউজিকটা অনেকটা এখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে, ঠিক আছে। এখানে টোটাল কতগুলো কি আছে 1549টা ভার্সেস আছে।
1549টার মধ্যে 75টা বাদ দিয়ে বাকি সমস্তগুলো ঋগ্বেদ থেকে নেওয়া। তাহলে কোশ্চেন আসতে পারে যে সামবেদে কোথা থেকে নেওয়া হয়েছে যে ভার্সেসগুলো এবং কতটা, তাহলে 75টা বাদ দিয়ে বাকি সমস্তগুলোই কি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। আর এটাকে রিসাইট করেছে, সেটা হচ্ছে উদ্গাত্রী, ঠিক আছে, উদ্গাত্রী। তাহলে সামবেদেটাকে রিসাইট করেছে উদ্গাত্রী, আর হচ্ছে সামবেদের উপনিষদটা কি ছন্দগয়া। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বুঝো, এখানে দেখো এখানে শ্রুতিটা কি বলতে, শ্রুতিটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে বেদা, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, 3 নম্বর হচ্ছে আরণ্যক, 4 নম্বর হচ্ছে উপনিষদ, ঠিক আছে। এবার বেদার 4টে ভাগ আছে, বেদারও ব্রাহ্মণ আছে, ঠিক আছে, বেদারও আরণ্যক আছে, ঠিক আছে, বেদারও উপনিষদ আছে, এইভাবে আমরা পড়বো। তাহলে সামবেদেরও কি আছে, ব্রাহ্মণাস আছে, ঠিক আছে, সামবেদেরও কি আরণ্যক, সামবেদেরও কি উপনিষদ, ঠিক আছে, যজুর্বেদেরও সেম, অথর্ববেদেরও সেম এইভাবে দেখো। এবার সরি, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সামবেদে কি হলো দেখো, উদ্গাতের সামবেদে, তাহলে উপনিষদের কি নাম আমরা দেখলাম, সামবেদের কি আছে, সামবেদের ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ। তাহলে সামবেদের উপনিষদটার নাম কি ছন্দগয়া, সামবেদের উপনিষদটার নাম কি ছন্দগয়া, বোঝা গেল। এরপর হচ্ছে যজুর্বেদ, এটা সম্পূর্ণটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, বোঝানোর কিছু নাই, কিন্তু সম্পূর্ণটা মনে রাখতে হবে। তারপর যতটা চেষ্টা করছি বোঝানোর, ঠিক আছে, জাস্ট মনে রাখবে ভালো করে। তো যজুর্বেদটা কি, যজুর্বেদটা হচ্ছে রুলস অ্যাট দ্য টাইম অফ স্যাক্রিফাইস প্রেয়ার্স। যখন স্যাক্রিফাইস করা হয় তখন যে রুলসটা, কী নিয়ম অনুযায়ী হবে, সেটা কোথায় লেখা আছে, যজুর্বেদে। বুঝতে পারলে? যখন কিছু স্যাক্রিফাইস করা হয় কোনো রিচুয়ালসের সময়, স্যাক্রিফাইসের সময় যে রুলসটা, সামবেদে কী দেখলাম যে মন্ত্রটা গাওয়া হয়, এখানে যে রুলসটা, যে নিয়মটা মানতে হবে, সেই নিয়মটা কোথায় লেখা যায়, যজুর্বেদে, ঠিক আছে। যেমন হচ্ছে অশ্বমেধা হর্স, ঠিক আছে, মানে অশ্বমেধা যখন কোনো ঘোড়াকে যখন বলি দেওয়া হয়, ঠিক আছে, তখন কী হয়, সেই ঘোড়াটাকে কী হয় 1 বছরের জন্য ছেড়ে দেওয়া হয়, 1 বছরের জন্য ছেড়ে দেওয়া হয়, সে 1 বছরে সে ঘুরে ফিরে আসে, তারপর তাকে স্যাক্রিফাইস করা হয়। বুঝতে পারলে? এই যে রুলসটা কোথায় লেখা আছে, যজুর্বেদে। আর হচ্ছে এই যে যজুর্বেদের যে হিমসগুলো, এটা রিসাইট কে করেছে, অধবায়ুস, ঠিক আছে, উচ্চারণটা একটু খারাপ, বুঝে নেবে, অধবায়ুস, ঠিক আছে। তারপর হচ্ছে যজুর্বেদকে 2টো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ আর একটা হচ্ছে শুক্লা যজুর্বেদ। একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, একটা শুক্লা যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদটা কি প্রোজ স্টাইলে লেখা, গদ্যের আকারে লেখা, আর শুক্লা হচ্ছে মন্ত্রের আকারে লেখা। তাহলে কৃষ্ণ যজুর্বেদের প্রোজ আকারে লেখা, শুক্লা যজুর্বেদটা কি মন্ত্রের আকারে লেখা। আর এর 2টো উপনিষদ ছিল, সামবেদের উপনিষদটার কি নাম, ছন্দগয়া, আর হচ্ছে যজুর্বেদের উপনিষদটার কি নাম, বৃহদারঙ্ক আর কথা। এর উপনিষদ সম্পর্কে আমরা নেক্সট স্লাইডে পড়বো আরও ভালো ডিটেলসে। তাহলে যজুর্বেদের 2টো উপনিষদের নাম কি, একটা বৃহদারঙ্ক আর একটা হচ্ছে কথা, আর সামবেদের হচ্ছে ছন্দগয়া। তারপর হচ্ছে অথর্ববেদ হচ্ছে ম্যাজিক্যাল ফর্মুলা লেখা আছে, অথর্ববেদে কি আছে, ম্যাজিক্যাল ফর্মুলাগুলো লেখা। যেমন হচ্ছে কোনো কিছু ধরো চার্মস অ্যান্ড স্পেলস অফ দ্য টু ওয়ার্ড অফ এভিলস অ্যান্ড ডিজিজ, মানে কোনো ধরো ভূত বা কোনো ডিজিজকে তাড়ানোর জন্য যে মন্ত্রটা লেখা আছে, কোথায় লেখা আছে, সেটা হচ্ছে অথর্ববেদে। ভূত প্রেত বা হচ্ছে ডিজিজ, কোনো রোগ বালাইকে যদি আমরা নির্মূল করতে চাই, তার জন্য কোথায় লেখা আছে, সেটা হচ্ছে অথর্ববেদে। এর 2টো উপনিষদ আছে, একটা মুন্ডকা উপনিষদ, একটা মহা উপনিষদ, মনে রাখবে। তাহলে অথর্ববেদে কি ম্যাজিক্যাল ফর্মুলা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, এখানে আরেকবার আসো স্লাইডটা দেখলে বুঝতে পারবে। তাহলে আমরা বেদাস দেখলাম, বেদারের 4টে ভাগ দেখলাম। এরপর আমরা দেখবো ব্রাহ্মণ, ঠিক আছে, এরপর ব্রাহ্মণাস দেখবো, এরপর দেখবো আরণ্যক দেখবো, তারপর উপনিষদ দেখবো, ঠিক আছে। তাহলে দেখা যাক, এরপর হচ্ছে ব্রাহ্মণাস। তাহলে ব্রাহ্মণাসটা কি, শ্রুতির 4টে ভাগ, তাহলে ব্রাহ্মণাস পার্টটা এবার দেখবো। ব্রাহ্মণাস পার্টটা কি, এক্সপ্লেন হিমস অফ বেদাস। এই যে অথর্ববেদ, ঠিক আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদের এদের যে হিমসগুলো, যে লাইনগুলো আছে, এটাকে আরও বেশি এক্সপ্লেন করেছে। মানে ধরো আমরা যখন স্কুলে পড়েছি, আমরা কি করেছি, ইংলিশ ধরো বই পড়েছি, ইংলিশ বইটার জন্য একটা মানে বই ছিল আলাদা, সেই মানে বইটা কি ইংলিশ লাইনগুলোকে আরও ডিটেলসে বোঝার জন্য কি একটা মানে বই কিনতাম। সেম টু সেম যে ঋগ্বেদ বা সামবেদ, যজুর্বেদ, যে বেদটাকে বোঝার জন্য, আরও ডিটেলসে বোঝার জন্য, ঠিক আছে, ওই লাইনগুলোর হিমসগুলো, যে লাইনগুলোর মানেগুলো বোঝার জন্য আমরা কি ব্রাহ্মণের ইন্ট্রোডিউস হয়েছিল, ঠিক আছে, বুঝতে পারলেন? সেটা মানে ঋগ্বেদটাকে আরও বা বেদটাকে আরও ডিটেলসে বোঝার জন্য ব্রাহ্মণাসে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এটা হচ্ছে কি রিচুয়ালস ডিসকাসড ইলাবোরেটলি, যে রিচুয়ালসগুলো, নিয়ম, যে কোনো ধরো অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানটাকে আরও ইলাবোরেটলি, আরও বৃহৎ আকারে ভালোভাবে কি ডিসকাস করা হয়েছিল কি ব্রাহ্মণাসে। এবার হচ্ছে ব্রাহ্মণাসে ইচ বেদা সেভারাল ব্রাহ্মণাস, ঠিক আছে, প্রতিটা বেদায় ঠিক আছে অনেকগুলো ব্রাহ্মণাস আছে প্রতিটা বেদে। যেমন ঋগ্বেদে কী কী ব্রাহ্মণাস আছে আমরা আগেই বললাম, যে প্রতিটা, যেমন ঋগ্বেদে ব্রাহ্মণাস আছে, অরণ্যক আছে, উপনিষদ আছে। যেমন ঋগ্বেদে ব্রাহ্মণাসটা কী কী নাম, একটা হচ্ছে কৌশিক্তি আর হচ্ছে আত্রেয়া। তাহলে ঋগ্বেদে ব্রাহ্মণাসটা কী নাম, কৌশিক্তি আত্রেয়া।
আর যজুর্বেদের শতপথ আর তৈত্তরিয়া, সামবেদের পঞ্চবিশ, জামিনিয়া, ছন্দগয়া, আর হচ্ছে অথর্ববেদ গোপাত। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে গোপাত আর শতপথ। শতপথ কোথায়? যজুর্বেদের ব্রাহ্মণের নাম, আর হচ্ছে গোপাত হচ্ছে অথর্ববেদের ব্রাহ্মণের নাম। বুঝতে পারলে? এরপর দেখবো আমরা অরণ্যক। অরণ্যকে কি বলে? অরণ্যকে বলা হয় ফরেস্ট বুক। অরণ্যকে কি বলা হয়? ফরেস্ট বুক। ফরেস্ট বুক কেন বলা হয়? ফরেস্ট বুক কেন কারণ বলা হয়, এখানকার যে হারমিট মানে হচ্ছে যে সন্ন্যাসী, তারা কি করতো? জঙ্গলে বাস করতো। সন্ন্যাসী এবং তার স্টুডেন্টরা কি জঙ্গলে বসবাস করতো, এবং জঙ্গলে বসবাস করে তারা অরণ্যক লিখেছিল, সেই জন্য এটাকে বলা হয় ফরেস্ট বুক। বুঝতে পারলে? আর এটা হচ্ছে কনক্লুডিং পোর্শন অফ দ্য ব্রাহ্মণ। ব্রাহ্মণার যে কনক্লুডিং পোর্শন সেটা হচ্ছে অরণ্যক। মানে উপনিষদটা কী হয়েছিল? পরবর্তীকালে এসেছিল। কী হয়েছিল? মানে ব্রাহ্মণরা কী হয়েছিল, যারা ব্রাহ্মণাস লেখা হয়েছিল, ব্রাহ্মণাস কী হয়েছিল? ব্রাহ্মণদের সম্পর্কে অনেক ভালো কিছু লেখা হয়েছিল। কী হয়েছে তার ফলে? কী হয়েছে? হিন্দু ধর্মের কী হয় তখন? ডিক্লাইন হতে শুরু করে, এবং তখনকে জৈনিজম, বুদ্ধিজমের মানুষ কি আকৃষ্ট হতে শুরু করে। সেই কারণে কী করলো, পরবর্তীকালে উপনিষদটাকে ইন্ট্রোডিউস করা হলো, যাতে সমস্ত মানুষকে নিয়ে আসা যায়। বুঝতে পারলে? তাহলে কি ব্রাহ্মণাসটা কী ছিল? প্রথমে কী ছিল? বেদ বা ব্রাহ্মণাস আর অরণ্যক, এই তিনটেই ছিল প্রথমে ছিল। তারপরে কি উপনিষদটা পরবর্তীকালে অ্যাড করা হয়। কারণ অ্যাডটা কী জন্য করা হয়? এই কারণে করা হয়, ব্রাহ্মণাসের মধ্যে কী ছিল, যে ব্রাহ্মণ যে গোত্রটা ছিল, ব্রাহ্মণদেরকে কি অনেক বেশি ভালো করে দেখানো হয়েছিল। ঠিক আছে? সেই কারণে তখন মানুষ কী হয়, তোমার জৈনিজম, বুদ্ধিজমের দিকে আকৃষ্ট হতে শুরু করে। তার ফলে কী হয়, তখন আবার ইন্ট্রোডিউস করা হলো উপনিষদকে, সমস্ত মানুষকে আরও ডিটেলসে আরও ভালো করে তাদের জন্য বলা হলো। সেটা কোথায় করা হলো? উপনিষদে। বুঝতে পারলে? তাহলে কী হলো, অরণ্যকটা হচ্ছে ফরেস্ট বুক। এটা কি হারমিটে লিখেছিল? কোথায় লিখেছিল? জঙ্গলে লিখেছিল। আর এটা হচ্ছে কনক্লুডিং পোর্শন অফ দ্য ব্রাহ্মণাস। আর হচ্ছে এটা কী কী ডিলস করে, এটা কী সম্পর্কে লেখা আছে? এটা সম্পর্কে রাইটস, রিচুয়ালস অ্যান্ড স্যাক্রিফাইস সম্পর্কে লেখা আছে। এরপর দেখবো চলো উপনিষদ। উপনিষদটাকে বলা হয় ফিলোজফিক্যাল টেক্সট। যে ইন্ডিয়ান যে ফিলোজফি, এখন ইন্ডিয়ান যে ফিলোজফি ইন্ডিয়ান যে ফিলোজফি, সেটা কোথা থেকে এসেছে? সেটা হচ্ছে উপনিষদ থেকে এসেছে। উপনিষদ থেকে এসেছে। ঠিক আছে? এটাকে বলে বেদান্ত, বেদের অন্ত। বললাম না 4 নম্বর পার্ট এটা, সেই জন্য এটাকে বলে বেদান্ত, বেদের শেষ পার্ট। উপনিষদটা কি? বেদের শেষ পার্ট, সেই জন্য এটাকে বেদান্ত বলা হয়। আর কতগুলো উপনিষদ আছে? টোটাল হচ্ছে 108টা বেদান্ত, 108টা তোমার উপনিষদ আছে। বুঝতে পারলে? 108টা উপনিষদ আছে টোটাল। আর এটাকে বলা হয় বেদান্ত। আর সবথেকে ওল্ডেস্ট, সবথেকে পুরাতন উপনিষদের নাম কি? বৃহদারণ্যক। বৃহদারণ্যক বলা হয় সবথেকে পুরাতন উপনিষদের নাম। এটা কী কী সম্পর্কে ডিল করে? এটা হচ্ছে সোল, আত্মার সম্পর্কে। ঠিক আছে? অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড কীভাবে আসলো, অরিজিন হলো। ঠিক আছে? মিস্ট্রি অফ দ্য নেচারের মিস্ট্রি সম্পর্কে। ঠিক আছে? এইসব বিভিন্ন সম্পর্কে ডিল করে কি? উপনিষদ। ঠিক আছে? উপনিষদটা মানে কি? উপনিষদটা হচ্ছে গুরুর সামনে বসে শোনা। গুরুর সামনে বসা শোনা হচ্ছে উপনিষদ। বুঝতে পারলে? উপনিষদের এবার কি, এটাকে ডিফাইন করে ডক্টরিন অফ কর্মা, মানে তুমি যে কাজ করবে তুমি সেই তার অ্যাকশন তুমি পাবেই। ঠিক আছে? এটা কোথায় বলা আছে? উপনিষদে। ঠিক আছে? এবার কয়েকটা ইম্পর্টেন্ট উপনিষদ দেখবো যেগুলো এক্সামে আসে। যেমন হচ্ছে মুন্ডক উপনিষদ। আমাদের যে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তেটা যে লেখা আছে, এই যে এমব্লেম, ন্যাশনাল এমব্লেম বলা হয়, ন্যাশনাল এমব্লেম যে সত্যমেব জয়তেটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডকা উপনিষদ থেকে। তাহলে এটা অনেক এক্সামে এসেছে। তাহলে সত্যমেব জয়তেটা কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডকা উপনিষদ থেকে। এরপর হচ্ছে উপনিষদ। মহা উপনিষদ কি, আমাদের যে কিছুদিন আগে G20 হয়ে গেল ইন্ডিয়াতে। ঠিক আছে? G20 সম্মেলন হলো, G20। এই G20তে আমাদের যে ট্যাগলাইন ছিল, কী ছিল? বসুদেবা কুটুম্বাকুম। বসুদেবা কুটুম্বাকুম। ঠিক আছে? মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। মানে কি, আমরা কি ভারতীয়রা মনে করি পুরো পৃথিবীটা হচ্ছে একটাই ফ্যামিলি। বুঝতে পারলে? পুরো পৃথিবীটা হচ্ছে একটাই ফ্যামিলি। সেটাকে বলা হয় বসুদেবা কুটুম্বাকুম। এটা কোথায় আছে? মহা উপনিষদ আছে। বুঝতে পারলে? এরপর হচ্ছে কথা উপনিষদ। কথা উপনিষদটা কী সম্পর্কে? কথা উপনিষদটা হচ্ছে স্টোরি অফ নচিকেতা। ঠিক আছে? এটা কে লিখেছিল? ট্রান্সলেট হচ্ছে ম্যাক্স মুলার। স্টোরি অফ নচিকেতা, এটা মনে রাখবে। স্টোরি অফ নচিকেতা হচ্ছে কোথায় লেখা ছিল? কথা উপনিষদে। আর হচ্ছে মুক্তিকা উপনিষদ। মুক্তিকা উপনিষদটা কে লিখেছিল? সেটা দারাশিক। দারাশিক লিখেছিল। শাহজাহানের যে ছেলে দারাশিক, যাকে মেরে ঔরঙ্গজেব সিংহাসনে বসেছিল, তার নাম কী ছিল? দারাশিক। এই মুন্ডিকা উপনিষদটাকে ট্রান্সলেট করেছিল দারাশিক। আর কথা উপনিষদটা ম্যাক্স মুলার। মহা উপনিষদটা কী ছিল? বসুদেবা কুটুম্বাকুম। আর হচ্ছে মুন্ডিকা উপনিষদ সত্যমেব জয়তে। তাহলে বুঝতে পারলাম আমরা পুরোপুরি ক্লিয়ার হলো। এটা হচ্ছে আজকে দেখলাম শ্রুতিটা। নেক্সট ক্লাসে আমরা দেখবো স্মৃতি। ঠিক আছে? শ্রুতির সম্পর্কে ভালো করে ডিটেলসে পড়বে। পরবর্তী ক্লাস স্মৃতির সম্পর্কে আসবে। পুরোপুরি দুটো বেদিক লিটারেচার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। ঠিক আছে? তো তোমাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে এই ক্লাসের PDF পেতে। কোনো বই থেকে পড়ার দরকার নেই, সমস্ত বই থেকে কম্পাইলেশন করে একটা তোমাদের PDF তৈরি করা হয়েছে, স্লাইড তৈরি করেছে। স্লাইডটা তোমাদেরকে শেয়ারেবল, সেটা স্লাইডটা তোমাদের সকলকে দিয়ে দেওয়া হবে। তো ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।